স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমার যে সমস্ত বন্ধুরা ক্লাস 9-এ পড়ছো, নবম শ্রেণীতে পড়ছো, তাদের বাংলা পাঠ্য বইয়ে এবং ইতিহাস ভূগোল বই আমি এই ইউটিউব চ্যানেলে পুরো ডেসক্রিপটিভ পড়িয়ে থাকি। তো এখানে তোমরা আজকে যে বাংলা বইয়ের প্রথম যে কবিতাটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এইটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে, সম্পূর্ণ ভিডিওটি শুনলে তোমরা এই কবিতাটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমাদের না একবার পড়তে হবে, না একবার কিছু করতে হবে। জাস্ট আমি যেটা বলবো সেটা তোমরা শুনবে এবং যদি পারো, যদি সম্ভব হয়, একবার শুধু রিডিং মারবে। দেখবে তোমরা প্রত্যেকটি লাইন থেকে কোশ্চেন যখন দেবে পরীক্ষার সময় তোমরা করতে পারবে। ঠিক আছে? তো আমি এইভাবেই করিয়ে দেবো তোমাদেরকে। তো আশা করব ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখবে এবং আমার সাথে জুড়ে থাকবে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে কবিতাটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, প্রথম পাঠ, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? তোমরা অলরেডি স্কুলে পড়েছো। কোথা থেকে নেওয়া হয়েছে? চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে। চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থে দেবী চণ্ডীকে নিয়ে বর্ণিত যে সকল ঘটনা বা দেবী চণ্ডী তার ভক্তদের প্রতি যে কৃপা দেখিয়েছিলেন, এই ঘটনার উল্লেখ রয়েছে বিভিন্ন সময়। মানে একটা তো কাব্যগ্রন্থ কি হয়? অনেকগুলো কাব্যের সমষ্টি বা অনেকগুলো কাব্য নিয়ে একটি কাব্যগ্রন্থ তৈরি হয়। এবার এই যে অনেকগুলো কাব্যগ্রন্থ, তার একটি ছোট্ট অংশ এটা তোমাদের পাঠ্য বইয়ে যেটা দেওয়া রয়েছে। এবার দেবী চণ্ডীর, মানে পুরো যে চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থে দেবী চণ্ডীকে নিয়ে অনেক অলৌকিক এবং ঘটনা আলোচনা করা হয়েছে। তার মধ্যে এটা একটা ঘটনা। এবার এই যে ঘটনাটা, তোমরা এই যে কবিতাটা পড়তে গেলে তার আগে কিছু ঘটনা তোমাদেরকে জানতে হবে এবং জেনে রাখতে হবে। এখানে এই যে কলিঙ্গ দেশ, এটা কোনো দেশ না, কলিঙ্গ একটা রাজ্য। ঠিক আছে? কলিঙ্গ একটা জায়গা। এবার সেই জায়গায়, সেখানে এই যে কেন ঝড় বৃষ্টি হলো, এটা তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। এখানে আমি পড়িয়ে দিতেই পারি, কোনো সমস্যা নেই। তোমরা হয়তো বোর হবে একটুখানি বললে, কিন্তু শোনো, ভালোভাবে শোনো, দেখবে জিনিসটা খুব সোজা লাগবে এবং খুব ভালো লাগবে তোমাদের, খুব ইন্টারেস্টিং লাগবে, আমি বলতে পারি এটা। তাহলে চলো শুরু করা যাক। চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের এই অংশে আমরা পাবো দেবী চণ্ডীর কিছু অলৌকিক ঘটনা এবং মানে কিছু কৃপা, ভক্তদের প্রতি তার কিছু বাৎসল্য, সেটা আমরা এখানে দেখতে পাবো। কিরকম ভাবে? একসময় গুজরাটের কাছাকাছি কোনো অঞ্চলে ধর্মকেতু নামে একজন বেদ ছিলেন। বেদ বলতে যারা শিকার করে, তার একজন ছেলে ছিল যার নাম কালকেতু, যিনি খুব দক্ষ শিকারী ছিলেন, খুব দক্ষ বেদ ছিলেন। মানে যে কোনো শিকার তিনি করতে পারতেন। এবার তিনি সম্ভবত বিয়ে হয় ফুল্লরা বলে একজন মেয়ের সাথে। তো ফুল্লরা দুজনে কি করতো, তারা তারা এই যে ফুল্লরা আর কালকেতু, এই দুজনকে নিয়ে এই যে এই অংশটা এখানে, তো তারা দুজন শিকার, মানে এই কালকেতু শিকার করতো আর ফুল্লরা এই যে শিকারের মাংস এগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতো। এইভাবেই তাদের সময় কাটতো, জীবন অতিবাহিত করতো তারা। এবার এই যে কালকেতু এতটাই দক্ষ শিকারী ছিল, প্রত্যেক দিন প্রচুর প্রচুর শিকার করতে থাকলো। এই সময় বনের যে সমস্ত নিরীহ বন্য প্রাণীরা, তারা পড়লো মহাবিপাকে, মহা সমস্যায়। কোন দিন কার দিন আসে রে বাবা, কোন দিন কাকে মেরে দেয় কালকেতু। এই ভয়ে তারা গেল দেবী চণ্ডীর কাছে, দেবী চণ্ডীর আরাধনা করতে থাকলো। করতে করতে দেবী চণ্ডী প্রসন্ন হয়ে তাদেরকে দেখা দিল। দেবী চণ্ডীর কাছে তারা জানালো যে কালকেতুর অবস্থা, মানে কালকেতুর জন্য তারা বসবাস করতে পারছে না, তাদের জীবন বিপন্ন হয়ে উঠেছে, তাদেরকে যেন রক্ষা করেন দেবী। দেবী তাদেরকে আশ্বস্ত করলেন এবং বললেন যে আমি এই ব্যাপারটা নিয়ে কালকেতুর সাথে দেখবো, কালকেতুর সাথে কথা বলবো। এরকম ব্যাপার হলো। দেবী চণ্ডী কি করলেন, একদিনের ঘটনা বলা হচ্ছে। সেদিন কালকেতু স্বভাবতই শিকারে বেরিয়েছে, কিন্তু দেবী চণ্ডী তার ছলনায় সব বনের মধ্যে যত পশু পাখি যা ছিল, প্রাণী যা ছিল, সব তিনি লুকিয়ে লুকিয়ে নিলেন নিজের মধ্যে। তো এবার লুকিয়ে নিলেন, স্বভাবতই কি হবে, কালকেতু তো শিকার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু শিকার সে পাচ্ছে না, কোনো শিকারই সে পাচ্ছে না। বনের মধ্যে ঘুরে 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 কোনো শিকার সে পেল না। এবার সে যখন ফিরে আসছে, ফিরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে যখন ফিরে আসতে, শিকার তো পেল না। বাড়ির উদ্দেশ্যে ফিরতে ফিরতে দেখছে যে একটা সোনালী কালারের গোসাপ বসে রয়েছে। তো ও সেই গোসাপটাকে ধরে নিয়ে বাড়িতে চলে গেল। গোসাপটাকে ধরে নিয়ে গেছে, সম্ভবত ওই সেই সময় তার স্ত্রী ফুল্লরা রান্নার কাজে বা অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। তো সে ওই গোসাপটাকে ওই ঘরের মধ্যে রেখে আবার শিকারের জন্য, শিকারের উদ্দেশ্যে অন্যদিকে বেরিয়ে গেল, ওই জঙ্গলের মধ্যেই অন্যদিকে বেরিয়ে গেল, যে দেখি আর যদি শিকার পাওয়া যায়, নাহলে কি হবে, আমাদের আজকের দিনটা কি করে কাটবে, তাই না? তো মাংস বিক্রি করতে হবে, তারপর তো টাকা আসবে, তাই না? তো তাদের জীবনটা কিভাবে কাটবে, সেজন্য সে আবার অন্যদিকে বেরিয়ে গেল। এবার অন্যদিকে বেরিয়ে গেল, এই মতো অবস্থায় তার স্ত্রী ঘরের মধ্যে দিয়ে গিয়ে দেখে গোসাপ তো নেই। গোসাপের জায়গায় একটা, মানে সে, এই ফুল্লরা কিন্তু জানতো না যে তার স্বামী গোসাপ এনেছে। সে গিয়ে দেখছে একটা সুন্দর মহিলা, সুন্দর স্ত্রী সেখানে বসে রয়েছে। খুব অল্প বয়স একজন স্ত্রী, সেখানে মহিলা একজন বসে রয়েছে।
এখন মহিলা বসে থাকতে দেখে তার মনে তো নানান রকম চিন্তা শুরু হয়, তাহলে কি স্বামী আমার জন্য আরেকটা বিয়ে করে এনেছে, মানে আমার জন্য কি তাহলে সতীন এনেছে, এরকম করতে পারলো স্বামী, তার মনে নানান রকম দুশ্চিন্তা হয়। এবার সারাক্ষণ ঘুরে ঘুরে যখন কালকেতু বনে গিয়ে শিকার আবার পেল না, আবার সে বাড়ির উদ্দেশ্যে এলো, আসতেই তার স্ত্রী তো কান্নাকাটি করতে থাকে যে তুমি কি করেছো। তখন কালকেতু ভাবতে থাকে যে আমি আবার কি করলাম, আমি তো গোসাপ এনেছিলাম, কি কি সমস্যা হয়েছে। বলে তুমি আমার জন্য সতীন এনেছো কেন, এরকম বলতে থাকে, নানান রকম কথা বলতে থাকে, তাকে অপবাদ দিতে থাকে। সে তখন সত্যি সেটা যাচাই করার জন্য ঘরের মধ্যে যায়, গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি একটা সুন্দরী কন্যা বসে রয়েছে ঘরের মধ্যে। সে তখন তা প্রচন্ড রেগে যায় যে আমি তো এনেছিলাম গোসাপ, এটা আবার কিরকম ছলনা হলো আমার সাথে, আমার স্ত্রী আমাকে এতদিন ধরে বিশ্বাস করছে, আমার উপর রেগে যাচ্ছে এখন, এটা কি ধরনের ঘটনা হলো। সে রেগে গিয়ে তার তীর ধনুক বার করে ওই কন্যাকে মারতে যায় যে তুই এলি কোত্থেকে। তখন দেবী চণ্ডী তার নিজের স্বরূপে প্রকাশ হয় বা প্রকট হন। ঠিক আছে, মানে ওটা দেবী চণ্ডীই ছিলেন, ছলনা করে তিনি গোসাপ সেজেছিলেন, যাকে কালকেতু ধরে এনেছে। এবং পরবর্তীতে আমরা কি দেখেছি যে ওই কন্যা রূপ নিয়েছিলেন তিনি। এবং এখন কি হয়েছে, কালকেতু যখন তাকে বধ করতে গেল, তখন তিনি তার আসল রূপে ফিরে এলেন। এবার দেবী চণ্ডীকে দেখে তো তারা দুজনেই মাথা নত করে ফেললো যে আমাদের ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি যে আপনি। দেবী চণ্ডীও তাতে খুব একটা মানে রেগে গেলেন না, খুশিই হলেন। কেন খুশি হলেন, তাদের এই যে মিষ্টি যে প্রেমের একটা ঘটনা, এটা দেখে তিনি খুশি হলেন। তো এবার তার আসল যে ঘটনাটা, দেবী চণ্ডী কেন এখানে এসছেন, তার আসল ঘটনায় কালকেতুকে বললেন তিনি দেবী। বলার পরে বললেন যে ঠিক আছে, আমি তোমাকে এতটা মোহর দিচ্ছি এবং মানে এত ধনসম্পদ দিচ্ছি, তুমি এখানে রাজত্ব তৈরি করো। সেই ধনসম্পদ নিয়ে মানে ঘরা ঘরা মোহর দিল দেবী। তো সেই যে ধনসম্পত্তি সেগুলো নিয়ে এবং দেবীর আশীর্বাদে ওই অঞ্চলে বন পরিষ্কার করে, বন সাফ করে কালকেতু কি করলো, তার রাজত্ব তৈরি করলো। কালকেতু তো রাজত্ব তৈরি করেছে, কালকেতু রাজত্ব তৈরি করেছে, খুব ভালো কথা। কিন্তু এটা তো ছিল বনাঞ্চল, এখানে তো কোনো লোকজন বাস করতো না খুব একটা, শহরাঞ্চলে যেমন লোকজন বাস করে, এখানে তো লোকজন বাস করতো না। এইবার কালকেতু পড়লো মহাবিপাকে, কালকেতু রাজা হলো, শাসক হলো, কিন্তু শাসন করবে কাকে, কোনো প্রজাই তো নেই, দেশে কোনো প্রজা নেই, তাহলে রাজা কাকে শাসন করবে। কালকেতু পড়লো মহাবিপাকে। কালকেতু আবার দেবীর শরণাপন্ন হলো যে দেবী আমাকে বাঁচান, আমাকে, আমার আমার অবস্থা খুবই খারাপ, আমাকে তো আপনি রাজা করে দিলেন, একদিনের মধ্যে রাতারাতি আপনি রাজা করে দিলেন আমাকে, আমার উপর প্রসন্ন হয়ে, তাহলে আমার এইটুকু উপকার করুন, আমার দেশে প্রজা কোথায়, আপনি আমার প্রজা জোগাড় করে দিন দেবী, এরকম প্রার্থনা করতে থাকে। তখন দেবী তার উপর খুশি হয়ে বলেন ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি, কি করা যায় দেখছি। তখন দেবী চণ্ডী কি করলেন, পাশেরই একটি রাজ্য, ওই যে রাজ্যে কালকেতু রাজত্ব তৈরি করেছে তার পাশেরই একটি একদম পার্শ্ববর্তী একটি রাজ্য, যেটার নাম হচ্ছে কলিঙ্গ, যেটা তোমরা এখন পড়বে। এই কলিঙ্গ দেশে প্রলয় শুরু করে দিল, ঝড় বৃষ্টি, মানে বন্যা, সবকিছু শুরু করে দিল। তাহলে কি হবে, ঝড় বৃষ্টি হলে কি হবে, সেখানকার প্রজারা, সেখানকার মানুষজন কি করবে, এই পাশের যে রাজ্য রয়েছে, পাশের যে জায়গা রয়েছে, সেখানে পালিয়ে আসবে। তখন পাশের যে রাজ্য পালিয়ে আসবে, তখন কি হবে, তারা স্থায়ীভাবে থেকে যাবে এবং কালকেতু তাদেরকে আশ্রয় দেবে। এই ঘটনাটা তোমাদের এই কবিতাতে রয়েছে। ঠিক আছে, আমি যে এতক্ষণ যে ঘটনাটা বললাম এটা নেই, কিন্তু এটা রয়েছে মানে যে চণ্ডীমঙ্গল যে কাব্যগ্রন্থ, আমি সেখান থেকে বললাম। এবার তার পরবর্তী যে ঘটনা, কেন ঝড় বৃষ্টিটা হলো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হঠাৎ আসবে কেন, সেই যে ঘটনা সেটা লেখা রয়েছে তোমাদের কবিতার মধ্যে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট করো, আমি আরো একটি ভিডিও করে শর্টে বলে দেবো অথবা কমেন্টে রিপ্লাই দেবো। এবার আমরা চলে আসি মূল কবিতায়, চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট লাইনে বলছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। মানে মেঘ, চারিদিকে এমন মেঘ এলো দেবীচণ্ডীর আদেশে, এমন ভাবে মেঘ এসছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ নিজের অঙ্গই দেখতে পাচ্ছে না। একে অপরের অঙ্গ দেখা তো আলাদা ব্যাপার, একে অপরকে দেখা তো আলাদা ব্যাপার, কেউ নিজের অঙ্গটুকুও দেখতে পাচ্ছে না, এতটাই অন্ধকার করে মেঘ ছেয়ে এসছে সারা আকাশে। তারপর দেখো ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। ঈশানে বলতে কি, ঈশানে মানে উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণের দিক থেকে এমন ভাবে মেঘ সঘন হয়ে মানে ঘন হয়ে আসছে এবং বাজ পড়ছে। চিকুর মানে কি, বারংবার বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবনে মানে উত্তরে বাতাসে মেঘ ডাকছে দূর দূর করে, আওয়াজ করে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। নিমিষেকে মানে কি, নিমিষেকে মানে হঠাৎ করে, এক নিমেষে, এক নিমেষে সারা গগনমণ্ডল, গগনমণ্ডল মানে কি সারা আকাশ জুড়ে মেঘ পুরো ভর্তি হয়ে গেছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। এবার এই চারি মেঘ বলতে কি, চারি মেঘ মানে পুরাণ মতে, পুরাণ অনুযায়ী আর কি, আমাদের মানে চার চার ধরনের মেঘ বৃষ্টি ঘটায়। সেটা হচ্ছে সম্বর্ত, আবর্ত, আহ পুষ্কর আর দ্রোণ। এই চার ধরনের মেঘ নাকি চারদিক থেকে বৃষ্টি, যখন খুব মুষলধারে বৃষ্টি হয় তখন নাকি ওই চার ধরনের মেঘ বৃষ্টি দেয়। তো এটা পুরাণে রয়েছে।
তো এই যে চার মেঘ মানে মুষলধারে বৃষ্টি দিচ্ছে, জল দিচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গের কাছে এসে মেঘ উচ্চ স্বরে ডাকছে, উচ্চনাদ করে ডাকছে, অর্থাৎ উচ্চ স্বরে ডাকছে। প্রলয় গনিয়া প্রজা ভাবায়ে ভাবয়ে বিষাদ। প্রলয় গনিয়া বলতে কি, দেখবে তোমরা অনেক সময় বলে থাকে অনেকে, মানে তোমরা শুনে এসছো, এই গুনিয়ে দিন গুনিয়ে এসছে আমার, আর পরীক্ষার দিন তো গুনিয়ে এলো, কবে পরীক্ষাটা হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তো পরীক্ষা হবে, তাই না? মানে দিন চলে এসছে, দিন শেষ হয়ে এসছে, দিন গুনিয়ে এসছে, এরকম বলি না? সেটাই বলছে, প্রলয় যে চলে এসছে, মানে এত মেঘ এমন ভাবে এসছে, প্রজারা বুঝে গেছে যে এবার তো প্রলয় চলে এসছে, দিন গুনিয়ে এসছে আমাদের। তাই বলছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, তাদের মনে একটা বিষাদ কাজ করছে, তাদের মনে একটা অশান্তি কাজ করছে যে কি হবে, কি হবে, তারা কিছু বুঝতে পারছে না। প্রলয় গুনিয়ে এসছে এটুকু শুধু বুঝতে পারছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হুড় হুড় দূর দূর করে চারদিক থেকে ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। তাহলে কি করলো, বিপাকে মানে সমস্যায় পড়ে, এই যে হুড় হুড় দূর দূর করে এমন ঝড় উঠেছে যে বিপাকে ভয় পেয়ে, বিপাকে সমস্যায় পড়ে, ভবন ছাড়ি মানে কি, ঘর ছেড়ে, নিজেদেরই ঘর ছেড়ে প্রজা দিল রড়, প্রজারা পলায়ন করলো, পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল। ঠিক আছে, কোন দিকে পালাচ্ছে তারা জানো তোমরা? তারপরের পৃষ্ঠায় চলে আসো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে আচ্ছাদিত হইল বলতে কি, ধুলোতে, ধুলোতে আচ্ছাদিত মানে একদম ভরে গেল, কি ছিল, যা ছিল হরিত, কি হরিত, মানে সবুজ গাছপালা, সবুজ গাছপালা ধুলোতে ভরে গেল। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। প্রজারা চমকে উঠছে, এমন ভাবে শস্য উল্টে পড়ছে, শস্য মানে তারা যা চাষবাস করেছে তা এমন ভাবে উল্টে পড়ছে, ধান ক্ষেত এমন ভাবে উল্টে পড়ছে, মানে প্রজারা ভয় পেয়ে যাচ্ছে, মেঘে জল দেয় অষ্ট গজরাজ। আবার সেই চারি মেঘ, একটু আগেই বলেছি চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এবার অষ্ট গজরাজ কথাটা একটু আমাদের কাছে নতুন লাগছে, এটা কি এমনি এমনি দিয়ে দিয়েছেন না, এটাও একটা পুরাণে এই কথাটার উল্লেখ রয়েছে। অষ্ট গজরাজ বলতে আমাদের যে আটটা দিক রয়েছে না, পৃথিবীর যে আটটা দিক, এই আটটা দিককে যেন, মানে গজরাজ বলতে হাতি, হাতি রক্ষা করে চলেছে আটটা দিক থেকে, আট দিক থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে মানে রক্ষা করে যাচ্ছে বলে আমরা ঠিকঠাক ভাবে বসবাস করতে পারি। এবার এই অষ্ট গজরাজকে আমরা একটু দেখে নেব। আমি তোমাদের জন্য দেখো এখানে অষ্ট গজরাজ, যেটা আটটা হাতি, আট দিক থেকে যারা আমাদের পৃথিবীকে রক্ষা করে, তাদের নামগুলো এখানে কিন্তু লেখা রয়েছে, দেখো। ঐরাবত, তোমরা যদি পারো খাতায় লিখে নাও, ঐরাবত পূর্ব দিকের রক্ষক, ইন্দ্রদেবের বাহন, তাহলে ঐরাবত হচ্ছে ইন্দ্রদেবের বাহন। পুণ্ডরিক, পুণ্ডরিক হচ্ছে উত্তর পূর্ব দিকের রক্ষক। তারপর বামন, এ কি, উত্তর দিকের রক্ষক। তারপর কুমুদ, উত্তর পশ্চিম দিকের রক্ষক। তারপর অঞ্জনা, এ কি করে, পশ্চিম দিকের রক্ষক। তারপরে পুষ্পদন্ত, পুষ্পদন্ত দক্ষিণ পশ্চিম দিকের রক্ষক। তারপর সার্বভৌম, এ হচ্ছে দক্ষিণ দিকের রক্ষক। আর সুপ্রতীক হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের রক্ষক। তাহলে বুঝতে পারলে তোমরা? এবার আমরা আবার মেন যে আমাদের গল্প, সেখানে এই কবিতা, সেটাই আমরা চলে আসি, আমাদের যে পাঠ্য বইয়ের যে কবিতাটা আমরা পড়ছিলি, সেখানে আবার আমরা চলে আসি, চলো। এবার দেখো চারি মেঘে, তাহলে বুঝতে পেরেছো, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজের নাম আমি বলে দিয়েছি, স্কিপ মানে তোমরা আগে গিয়ে দেখে নিয়ে লিখে নিতে পারো। সঘনে চিকুর পড়ে, তারপরের লাইন দেখো, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। সঘনে চিকুর মানে কি, আগেই আমরা বলেছি, চিকুর পড়ে মানে বিদ্যুৎ পড়ে, ব্যঙ্গ তর্কাবাজ। এবার ব্যঙ্গ তর্কাবাজ মানে কি, তোমরা ব্যাঙ দেখেছো, ব্যাঙ কিভাবে লাফিয়ে লাফিয়ে যায় বলো তো, তরাক তরাক করে লাফিয়ে লাফিয়ে যায় না? সেই রকম যেন তরাক তরাক করে ঘন ঘন বাজ পড়ছে, সঘনে ঘন ঘন চিকুর বা বিদ্যুৎ চমকাচ্ছে এবং বাজ পড়ছে, ব্যঙ্গ তর্কাবাজ, যেমন ভাবে কি হয়, ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যায়। তারপরের লাইন দেখো, করিকর সমান বরিশে জলধারা। করিকর সমান মানে কি, করি কথার অর্থ হচ্ছে হাতি, করিকর, আর কর কথার অর্থ হচ্ছে সুর। হাতির সুর থেকে হাতি যখন জল গ্রহণ করে এবং জল যখন ছাড়ে, তখন কি হয়, শোঁ শোঁ করে জল পড়তে থাকে, সেরকম ভাবে যেন জল। বুঝতে পেরেছো তোমরা এই যে ব্যঙ্গ তর্কাবাজ মানে কি, এবং করিকর সমান বরিশে জলধারা মানে কি? করিকর বলতে হাতির সুর থেকে যেমন ভাবে জল পড়ে, সেরকম ভাবে যেন জলধারাটা পড়ছে। তারপরের লাইন, জলে মহি একাকার পথ হইল হারা। জলে, এই যে মহি কথার অর্থ হচ্ছে পৃথিবী, লিখে নাও পাশে দরকার হলে। জলে মহি মানে জলে সারা, এমন ভাবে জল ভরে গেছে সারা এলাকাতে, সারা, মনে হচ্ছে যেন সারা পৃথিবীটা যেন জলে ভর্তি হয়ে গেছে এবং সবাই পথ হারিয়ে ফেলেছে, কোনটা যে পথ কেউ বুঝতে পারছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, ঘন ঘন চারি মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, কারোর কথা কেউ শুনতে পাচ্ছে না। তারপরের লাইন দেখো, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। মানে সবকিছু ছিন্ন ছিন্ন হয়ে গেছে, কেমন যেন, কোনটা যে সন্ধ্যা, মানে কোনটা দিবস, কোনটা দিন, কোনটা রজনী রাত, কোনো কিছু বোঝা যাচ্ছে না, সব যেন একাকার হয়ে গেছে, সব মিলে একাকার হয়ে গেছে। কোনটা যে সন্ধেবেলা হয়েছে, আলো মানে সূর্যের আলো পাওয়া যাচ্ছে না, সন্ধে হয়েছে, বা কোনটা একদম মধ্যরাত্রি, বা কোনটা দিবস, কোনো কিছু বোঝার উপায়ই নেই।
কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, এই এর নিচে দাগ মারো। কলিঙ্গে সোঙরে বলতে কি কলিঙ্গের স্বার্থে বা কলিঙ্গের মানে কি বলবো, কলিঙ্গের শরণাপন্ন হয়েছে কার? সোঙরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীর শরণাপন্ন হয়েছে। সোঙরে কথার অর্থ হচ্ছে শরণাপন্ন হওয়া। সোঙরে সকল লোক কি করেছে? জৈমিনীর কাছে গেছে। জৈমিনীটা কে তাহলে? জৈমিনী এনার এনার উল্লেখ রয়েছে পুরাণে। জৈমিনী একজন ঋষিমুনি, যিনি একজন একজন বাকসাধ্য ঋষিমুনি, যার মানে যার কাছে কিছু চাইলে সে কখনো কাউকে নাকি ফেরান না। তো এই যে মানে কলিঙ্গের লোকেরা, কলিঙ্গের প্রজারা, এরা কি মহা সমস্যায় মহাবিপাকে পড়েছে, তাই তারা জৈমিনী মুনির স্মরণ করছে যে আমাদেরকে এই অবস্থা থেকে রক্ষা করুন। ঠিক আছে, তারপরের লাইন দেখো, হুর হুর দূর দূর শুনি ঝনঝন, মানে চারিদিকে ঝনঝন করছে, এমন ঝড় হচ্ছে, সবকিছু পড়ে যাচ্ছে। তো না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ, রবি মানে জানো তোমরা সূর্য, কেউ রবির আলো মানে সূর্যের আলোই দেখতে পাচ্ছে না। তারপরের লাইন দেখো, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্তে যে সাপ থাকে না, গর্তের মধ্যে, তারা সব, এই যে গর্তগুলো তো জলে সব ভর্তি হয়ে গেছে, তারা থাকবে কোথায়? তারা জলের উপর ভেসে উঠেছে, জলের উপর সব ভেসে 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 বেড়াচ্ছে আর কি। ভুজঙ্গ বলতে সাপ। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, কোথায় যে জল, কোথায় যে স্থল কলিঙ্গ মণ্ডলে, কলিঙ্গে, কে জানে? কোথায় জল, কোন জায়গাটায় ডাঙা রয়েছে, কোন জায়গাটায় পুকুর রয়েছে, কেউ জানি না। তারপর নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। তাহলে এই যে নিরবধি 7 দিন মানে কি? 7 দিন অবধি নিরন্তর বৃষ্টি, কন্টিনিউয়াসলি আর কি বৃষ্টি চলেছে 7 দিন। তাহলে কতদিন ঝড় বৃষ্টি হয়েছে কলিঙ্গ রাজ্যে? 7 দিন। তারপর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। হেজ্জা গেল ঘর বলতে, হেজ্জা তোমরা অনেক সময় বলো না যে আমাদের হেজে গেছে, পা হেজে গেছে, জল ঘেঁটে ঘেঁটে হাত হেজে গেছে, এরকম বলো না, মানে পচে গেছে, এরকম আর কি। এবার এই জল খেয়ে খেয়ে শস্যগুলো যেগুলো রাখা ছিল প্রজাদের ঘরে, সেগুলো সব যেন পচে গেছে, হেজ্জা গেল ঘর, ঘর পুরো পচে গেছে। ঠিক আছে, মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল। বিদারিয়া চাল, মেঝাতে বলতে কি? মেঝাতে বলতে বাড়িয়া, মেঝা, মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল, মানে চাল, মেঝাতে বলতে ছাদের উপর, চালের এমন ভাবে শিল পড়ছে যে যেন চাল ফেটে বেরিয়ে যাচ্ছে। তারপরের লাইন দেখো, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র মাসে যেন যেমন ভাবে তাল পড়ে, যাদের তোমাদের বাড়ি যাদের তাল গাছের আশেপাশে বা তাল গাছের নিচে রয়েছে, দেখবে তাল ভাদ্র মাসে দেখবে হঠাৎ হঠাৎ তাল পড়তে থাকে, সেরকম এমন ভাবে শিলগুলো পড়ছে যে যেন তাল পড়ার মতো, ধপ ধপ করে তাল পড়তে থাকছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তাহলে চণ্ডীর আদেশ কে পান? বীর হনুমান পান। তোমরা আগেই জেনেছো, আগে ছোটবেলা থেকেই পড়ে এসছো, রামায়ণের কাহিনী পড়েছো। বীর হনুমান মানে লঙ্কাতে গিয়ে যখন দেবী সীতাকে যখন রাবণ হরণ করে, তার ফলে কি হয়েছিল? বীর হনুমান যখন লঙ্কায় গেল, লঙ্কায় গিয়ে সোনার যে লঙ্কা, সেটাকে পুরো পুড়িয়ে খান খান করে দিয়েছিল। তোমরা এই ঘটনা কিন্তু আগেই জেনেছো। এবার এখন আমাদের এই পাঠ্য বইয়ের কবিতাতে আমরা কি পেয়েছি? যে চণ্ডীর আদেশ পেয়েছে কে? বীর হনুমান। আবার সেই আদেশ পেয়েছে, তার ফলে সে কি করছে? মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। যত মঠ অট্টালিকা ঘর বাড়ি রয়েছে সব ভেঙে খান খান করে দিচ্ছে। কে করছে? বীর হনুমান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। চারিদিকে এমন ঢেউ হচ্ছে, পর্বতের মতো আকার নিয়েছে বড় বড় ঢেউগুলো। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘরগুলো উপরে এতভাবে এমন ঢেউ হচ্ছে, মানে পর্বত সমান যে ঢেউ হচ্ছে, ঘরগুলো যেন উপরে উঠে গেছে, ঘরগুলো সব উপরে উঠে পড়েছে, দলমল করছে, টলমল করছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। চণ্ডীর আদেশে আবার নদ নদীগণও যেন সব ধেয়ে এসছে। কোথায় এসছে? কলিঙ্গ দেশে, কলিঙ্গ রাজ্যে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল গান গাইছে, এটা কবিতার ছলে বলেছেন কবি যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। তাহলে পুরো কবিতাটা আমরা পড়ে ফেললাম এবং বুঝে ফেললাম। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অংশ এখানে তোমাদের মনে হয় যে আমরা বুঝতে পারিনি, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও। এই মাত্র জানাও, এক্ষুনি জানাবে, দেখা মাত্র মাত্র ভিডিওটা। এবং এখান থেকে যদি তোমাদের প্রশ্ন উত্তর দরকার হয়, আমি আলাদা করে প্রশ্ন উত্তর করে দেবো, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।